Welcome, welcome, and welcome. Welcome to the set of Sense of Humor. প্রথমবারের মতো সেন্স অফ হিউমারের সাথে একটি নাম যুক্ত হচ্ছে, ডেকো। সো ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা এই কারণে যে আজকে আপনাদের কারণে সেন্স অফ হিউমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের পছন্দের মানুষগুলোকে আমাদের সাথে এই মঞ্চে একসাথে বসবার। আজকে যে মানুষটি আমার সাথে বসে গল্প করবেন তিনি চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার পরিচয় অল্প কথায় দেবার যোগ্য নয়। তার পরিচয় আমি নিজে না দিয়ে তাকে এই সেটে ডেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলেই আপনারা তার বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করতে পারবেন। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, চলচ্চিত্রের অত্যন্ত প্রিয় মানুষ, সাম্প্রতিককালের চলচ্চিত্রের দুলাভাই, আমাদের প্রিয় ডিপজল ভাই। ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। ওকে, থ্যাংক ইউ। আপনার হাত ধরার পর আমার মনে হচ্ছে আমি আমার অত্যন্ত আপন এবং প্রিয় একজন মানুষের হাত ধরেছি। আপনি ভালো আছেন তো ভাই? ইনশাআল্লাহ ভালো। আজকে কিন্তু আমরা খুব খোলামেলা আলাপ করব এবং মন খুলে আলাপ করব। আপনি রেডি তো? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এই আপনার চেয়ার, আপনি বসবেন। আপনি অনুমতি দিলে আমি বসতে চাই। ওকে, বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিপজল ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। কিছুদিন আগে আমরা আপনার একটু অসুস্থতার খবর পেয়েছিলাম, উদ্বিগ্ন হয়েছিলাম এবং আমরা ফেসবুকের মাধ্যমে আপনার মেয়ের ফেসবুকে আমরা বিভিন্ন সময় আপনার সেই আপগ্রেডগুলি পেয়েছি। সুস্থ হয়ে ওঠার দৃশ্য আমরা দেখেছি এবং আপনাকে দেখে এখন যথেষ্ট সুস্থ মনে হচ্ছে। আপনি হচ্ছেন সেই মানুষ যার হাত ধরে সর্বশেষ চলচ্চিত্র আলোকিত হয়েছিল। এরপর চলচ্চিত্রের কি হলো ডিপজল ভাই? আবার সেই জায়গা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরাও চাই, চেষ্টাও করছে অনেকে, কিন্তু ফিরে তো আসছে না। আমি আগামী মাসের 9 তারিখ থেকে কাজ আবার নতুন করে আবার আরম্ভ করব। এখন থেকে কি আপনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনা করবেন? শিখছি তো একটাই, অভিনয় করাটাই তো শিখা আমার। আর অন্য কোনো ব্যবসা আমার শিখা হয়নি। মানে ছেলে মেয়েরা, বউ বাচ্চা যাচ্ছে ওরা দেখবে, কিন্তু আমি শিখছি ব্যক্তিগতভাবে, ফিল্মকেই ভালোবাসছি, ফিল্ম করেই বাকি জীবনটা কাটানোর জন্য মন মানসিকতা আছে এবং থাকবে তাই। ভবিষ্যতে আপনার চলচ্চিত্র নিয়ে কি প্ল্যান, এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ারলি বলেন তাহলে দর্শক আপনার এই প্ল্যান সম্পর্কে জানতে পারবে। যে পর্যন্ত আমি সুস্থ এবং সদ্জ্ঞানে ভালোভাবে সুন্দর ছবি করতে পারবো সেই পর্যন্ত আমি আমার মরার একদিন পর্যন্ত আমি অভিনয় করে যাব। আপনি যে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করেছেন আপনার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হোক। ডিপজল ভাই, আপনি দেখেছেন যখন আপনি ছবি করেছেন নিয়মিত, আপনি তো অনেকদিন ধরেই করেছেন, বিশেষ করে 2004, 5, 6, 7 ওই সময়টায় যখন আপনি কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচ্চু, দাদিমা, চাচ্চু, স্পেশালি চাচ্চুর কথা বলবো যে সেই সময়ের ব্লকবাস্টার একটা সুপার ডুপার হিট ছবি। এবং আপনি হচ্ছেন এমন একজন অভিনেতা যে প্রমাণ করে দিয়েছেন যে চলচ্চিত্রের নায়ক হওয়ার জন্যে শাকিব খান হওয়া লাগে না। আমার ছবির আমার গল্প আমি ব্যক্তিগতভাবে আমি একটা গল্পে প্রচুর সময় দিই। আমার একটা গল্প বানানো 3 থেকে 4 মাস টাইম লাগে। আচ্ছা। আর গতানুগতিক গল্প আমার গল্প না। যারা টিভিতে আমার ছবি দেখছে তারা বলতে পারবে, তারা পাক বন্ধ করে পাক রান্না বন্ধ করে আমার ছবি দেখে, কারণ আমার ছবিতে জান পায় এবং গল্প পায় এবং কিছু নতুন কিছু পায়। এবং সচরাচর গল্প আমার রকম, অন্যের ছবি যেরকম আমার ছবিটা ভিন্ন সাবজেক্ট। আপনার ছবির প্রাণ তাহলে গল্প। আপনি গল্প নির্বাচনে এবং চরিত্র নির্বাচনে যথেষ্ট সময় দেন। সময়। এবং আপনি কি মনে করেন যে এই গল্পই চলচ্চিত্রের প্রাণ, এই গল্পের অভাবেই চলচ্চিত্র আজ পেছনের দিকে যাচ্ছে? গল্পর জন্যই ছবি যদি ভালো হয় কোথা থেকে, গল্প থেকে। গল্প যদি আপনার ভালো না হয় তাহলে ওই ছবি চলবে না। আর গল্প যদি দাগ কাটাতে পারে, গল্প যদি নতুন কিছু পায়, ছবি অবশ্যই দেখবে। আর একটা দর্শক 4 বার ছবি দেখলে ওই ছবির টাকা ওঠার সম্ভাবনা হয়। আপনার এখন সবচেয়ে বড় দরকার একজন ভালো গল্প কাহিনীকার লেখা। ডিপজল ভাই, আপনাকে একটি ইনফরমেশন দিতে চাই। যদি চোখ, নাক, কান খোলা রাখেন তাহলে দেখবেন যে আমাদের মিডিয়াতে, সিনেমার বাইরেও টেলিভিশনে অনেক প্রতিভাবান লেখক আছে যারা সুযোগের অপেক্ষায় আছে, যাদের অনেক ভালো ভালো নাটক তারা উপহার দিচ্ছে, শর্ট ফিল্ম বানাচ্ছে
তাদেরকে দিল পিক তো করছেন না দিল কেন? তো দিল তো অনেক দিল তো। ফিল্ম ইন্ডাস্ট্রিটা ডুবাই দেওয়া গেল, ভালো কিছু করে যেতে পারেনি। যেমন কোন ছবিটা চলছে, কোন টিভির নাটকের গল্প চলছে, কোন ছবি চলছে দেখেন একটা। আয়নাবাজি, চলে নেই, কোনো বাজিই চলে নেই। আয়নাবাজি পুঁজি নাই দেখেন। আপনি শিওর? আমি শিওর আয়নাবাজিকে সুপারহিট ছবি হিসেবে আমরা জানি। সুপারহিট ছবি আপনি বলতে পারেন, ওই যে যে যার টাকা গেছে ও বলতে পারবে আমার টাকা নেই। আপনি শিওর? আমি শিওর। ঢাকা অ্যাটাক ঢাকা এটা মোটামুটি চলছে ভালো। আমাদের টেলিভিশনে, 100 ছবির থেকে যদি 2টা ছবি ভালো চলে তো ভালো হইলো, ভালো তো ভালো আপনি চলে। টেলিভিশন থেকে যারা ফিল্ম বানিয়েছে তাদের কোনো ফিল্ম ওনারা নাটক বানাইছে, নট ফিল্ম। ওনারা তো বলছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ওনাদের দখলে, ওনারা রাজত্ব করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির। কারণ ওনারা আইসা ফিল্মটারে ধ্বংস করে যাচ্ছে। ওনারা নাটকের লোক, নাটকই ভালো করতে পারবে, ফিল্মে কিছু করতে পারবে না। তো আপনাদের যারা ফিল্মের, তারা কি ফিল্মের জয় করছে? আপনি এই মুহূর্তে তারা কি করছে? আপনাদের ফিল্মের অনেক লোক ডিরেক্টর আছে, তো বেঁচে আছে, কাজ করছে, তারাই বা কি করলো ডিপজল ভাই? কাজ করছে ঠিক আছে, কিন্তু এখন হইলো আমরা ওই যে নাটক বললেন, কারণ এখন এই আপনার এফডিসি, আপনার এখন আমরা বসে কাজ এখন যে আপনি নিচ্ছেন কাজ করছেন এখন এফডিসি, জি। এটা আমাদের ফিল্মের। আপনারা টিভি এসে ঢুকে গেলেন কেন? টিভির এখান তো জায়গা না, এটা তো ফিল্মের জায়গা। আপনারা যদি দিনের 30 দিন ব্যস্ত থাকতেন সিনেমা নিয়ে, টেলিভিশনের লোকেরা তো ঢুকতে পারতো না। আপনারা খালি ফেলে রাখছেন, টেলিভিশনের লোকেরা ঢুকে বলেই এফডিসি খেয়ে পড়ে বেঁচে আছে। না 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 না, এটা ভুল। ফিল্মের লোকদের আপনারা তাড়ায় দিয়েছেন। আপনারা এত ভীতু যে আপনারা নাটকের লোকের দাবরানি খেয়ে চলে গেলেন? না, আমরা ভীতু না, আমরা সামনে দেখেন কি হয়। যুদ্ধ হবে? হ্যাঁ হবে, যুদ্ধ হবে। যুদ্ধটা কেমন হবে ডিপজল কেমন ভাই? হবে? নাটকের জায়গায় নাটক চলে যাবে, ফিল্মের জায়গায় ফিল্ম থাকবে। তার মানে নাটকের যে লোকেরা নাটক ফিল্ম বানাচ্ছে আপনার ভাষায় নাটকের মতো করে, তাদের অস্তিত্ব আর ফিল্মে থাকবে না? না, থাকবে না কেন? তারা করুক, তারা তাদের টিভির মিডিয়া করে নেওক। আমাদের ফিল্মের এফডিসির ভিতরে তারা কেন ঢুকবে? ফিল্মের জায়গায় নাটক আসতে পারে না, নাটকের জায়গা আলাদা, চলচ্চিত্রটা আলাদা। কিন্তু ভাই, পরিচালক সমিতির সদস্য হওয়া ছাড়া তো কোনো পরিচালক সিনেমা বানাতে পারে না। সেক্ষেত্রে পরিচালক সমিতি মিডিয়ার লোকজনকে সদস্য বানানোর পর, পরীক্ষা দেবার পরে তাদের ছবি বানানো হয়, তারা বানানোর পর সেন্সারে দেয়, সেই ছবি সেন্সার পাস হয়, তারপর হিট ফ্লপটা না হয় পরের হিসাবে ছেড়ে দিলাম। তাদের পেছনে তো একটা বড় শক্তি আছে যা আপনাদের চারপাশেই ঘোরাঘুরি করে। যেরকম ছবি কয়টা বানাইছে, একটা ডাইরেক্টর 2টা ছবি করতে পারছে আমার মনে হয় না। মিডিয়ার কোনো ছেলে ফিল্ম করতে এসে 2টা 3টা 4টা করতে পারছে, পারেনি। হয়তো 1টা 2টা শুনছি, 1টা বা 2টা ছেলে করছে হয়তো বা, বাট ওর পুঁজি হাইতে দেখবো, পুঁজি নাই। তা আপনি কাজ করবেন, টাকা ইনভেস্ট লগ্নি করবেন, টাকা ফেরত পাবেন না, কেন আপনি ফিল্ম করবেন? আপনি যেটা পারেন সেটা নেন, আছেন ভালো করতে পারবেন নাটক। বুঝতে পারছেন? আমি বুঝাতে পারলাম? তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন, আপনারা তো হচ্ছেন না। পুরস্কার জিনিসটা ভিন্ন, এইটা বলা না বলাই ভালো। কেন ভাই, একটু বলেন না খোলাখুলি। এই দেশের পুরস্কার আমাকে দিলে আমি যাব না আনতে। কেন? আপনি জাতীয় পুরস্কার পেলে যাবেন না? যাব না আনতে? আমি। কেন আনতে যাবেন না? যে দেশে নিজের পুরস্কার নিজেই নিয়ে নিচ্ছে, আমি বিচারক, আমার পুরস্কার আমি নিয়ে নিলাম, এই দেশে তাই হচ্ছে, তাই করছে, তাই এরকম কোনো পুরস্কার প্রমাণ বা উদাহরণ হ্যাঁ আছে আপনার অবশ্যই কাছে? আছে, বলতে অবশ্যই। পারবেন? আপনি দেখেন না, এই গতবারের আগের বারটা দেখেন। কোনো জাতীয় পুরস্কারে ভূষিত হলে আপনি আনতে যাবেন না? যাব না কেন? যাব, কিন্তু বাট এখানে কোনো লিগ্যাল কোথাও কাজ হচ্ছে না, ইলিগ্যাল কাজ হচ্ছে। শিল্পীদের কোনো দল করতে নেই আপনার নেই, ভাষায়? হ্যাঁ বাস্তব নেই। শিল্পীরা সব দলের? সব দলের আমি মনে করি। কিন্তু এক সময় তো আপনি সেটা মনে করতেন না। না, অবশ্যই মনে করি। এক সময় কি আপনি মনে করতেন? জীবনের শুরু থেকে কি আপনি সেটা মনে জীবনের করতেন? শুরু এটা ভিন্ন, আমি কোনো সময় দল করি নেই, লিখিত দল নাই, আমার কেউ বলতে পারবে না আমি বিএনপি করছি বা জাতীয় পার্টি করছি বা আওয়ামী লীগ করছি, কেউ বলতে পারবে না। সো আপনি মনে করেন যে একজন শিল্পী সব আমি দলের? কমিশনার ছিলাম 3 বছর, আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনো লিখিত বিএনপি আওয়ামী লীগ কোনো চিহ্নিত কোনো নাম দেওয়া ছিল না আমার, সো আমি স্বতন্ত্র। সো আপনি মনে করেন যে একজন শিল্পী তার স্বতন্ত্র থাকাটাই সবচেয়ে বড় পরিচয়? হ্যাঁ তা অবশ্যই। কারণ সব দলের ভালোবাসা, সব দলের মানুষের স্নেহ মমতা সে পাবে। হ্যাঁ অবশ্যই, তো আপনি নিজেকে স্বতন্ত্র বলেই দাবি করছেন? অবশ্যই অবশ্যই স্বতন্ত্র বলে। এবং আপনার কথা মতো যা বুঝলাম তাতে চলচ্চিত্র বা পুরস্কারগুলো সব দলাদলিতে পরিণত হয়েছে, এখন তাই হচ্ছে। এবং সেটা আপনার পছন্দ হচ্ছে না। পছন্দ অবশ্যই না। আপনার সুন্দর বক্তব্যের জন্য ডিপজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিপজল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলো সোনার ব্রেসলেট এবং আংটি এবং গলায় সোনার অনেক চেইন। আপনি কেন পরেন? এটা আমার শখ।
এটা কি আপনার প্রচুর পয়সা আছে বলে আপনি স্বর্ণ পরেন? মানে আমরা আরবের পয়সা শেখদের থাকলেই তো দেখি, পয়সা থাকলেই আরবের সব- শেখদের দেখি সবসময় সোনা দানা পরে থাকে, আপনি তো পয়সা থাকলেই সবাই সব কিছু করে না, এটা ভিন্ন রুচি ব্যাপার। আমার হয়তো খারাপ লাগে, কেউ দেখলে হয়তো খারাপ বলতে পারে, বাট আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, আপনার এই স্বর্ণ পরাটা আপনি এনজয় করেন। এনজয় করি, ভালো লাগে। ডিপজল ভাই, আপনার সম্পর্কে এখন কিছু কথা আমি বলবো, যেগুলো আমার কথা না, যেগুলো মানুষের কথা। বলেন। আপনার সম্পর্কে বাজারে প্রচলিত কথা। আপনি উত্তর দিতেও পারেন, আপনি উত্তর নাও দিতে পারেন, এবং আপনি যা বলবেন আপনার নিশ্চয়ই নিজস্ব বক্তব্য আছে। মানুষ আপনাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতেই পারে, কারণ আপনি একজন সুপারস্টার। একটা রিউমার উঠেছিল যে আপনি চলচ্চিত্রের একজন নায়িকাকে ভালোবেসে ফেলেছিলেন, তার নাম রেসি। এটা মিথ্যা কথা। কারা উঠিয়েছিল এই রিউমার? ওর 2টা মেয়ে আছে এখন, রেশির 2 মেয়ে। কিন্তু আপনারও তো 2-3 ছেলে মেয়ে আছে। আমার ছেলে মেয়ে আছে। ওর সাথে আমার ভালোবাসা বললে হলে নাহলে তো বহু কিছু ভালোবাসার রেকর্ড পাওয়া যাইতো। সাংবাদিকরা তো কলম স্টপ করে রাখার কথা না। আচ্ছা, সো এটা একটা মানুষের ভুল ধারণা। ভুল ধারণা, অবশ্যই ভুল ধারণা। আমরাও মনে করি ভুল ধারণা, কারণ পারিবারিক জীবনে আপনাকে দেখেছি অত্যন্ত সুখী এবং সফল একজন ব্যক্তি। অবশ্যই। ডিপজল ভাই, আপনি কত টাকার মালিক? তা জানি না। মানে এত টাকা যে আপনি হিসাবই নাই। না, আমি টাকার হিসাব করে চলি না, আমি টাকা নিয়ে কোনদিন চিন্তা ভাবনা করি কিন্তু আপনি প্রথম ছবি বানিয়েছিলেন টাকার পাহাড়, ছবির নাম ছিল। না। আমার প্রথম ছবি সতী কমলা, টাকার পাহাড় নামেও একটি ছবি একটা ছিল। ছবি ছিল। সেটি কি আপনার জীবন কাহিনী নিয়ে টাকার পাহাড় না ছিল? না না না, ওটা ছবির গল্প। ওটা বড় ভাইয়ের ছবি। মানুষ বলে যে মিরপুর এলাকায় আপনি একজন বিশাল প্রতাপশালী এবং বিশাল ধনী ব্যক্তি, আপনার প্রতিদিন কোটি টাকার উপরে আয়, এটা কি না সত্যি? না না না, আল্লাহ রাখছে যেভাবে চলছে এভাবে। তবে আমার টাকার উপর অত চাহিদা নাই, আর করিও নাই কোনদিন, আর টাকার দিক কোনদিন তাকাইও নাই। এত টাকা থাকলে তো টাকার দিকে তাকানোর কথা না ভাই। না না না, আমি টাকা লোভী লোক না, আমার লোভটা খুব কম। কিন্তু আপনার একটি গুণের কথা না বললেই না, আপনার কাছে কেউ কিছু চেয়ে কোনোদিন পায়নি এমন ঘটনা আমরা শুনিনি। এবং আমি আজ আপনি আসার পর থেকে আপনার সাথে 10-15 মিনিট যা আপনাকে দেখেছি, আপনার কাছে যে যা সাহায্য চাইলো আপনি পকেট থেকে খুলে দিতে শুরু করলেন এবং দিলেন। এই মহানুভবতা এবং এই গুণটি আপনার আছে আমরা জানতাম, এবং এখনো সেটি বিদ্যমান আছে, এবং মানুষের এই ভালোবাসা দোয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং আপনি প্রতিনিয়ত এই দোয়া অর্জন করে যাচ্ছেন। তো এই দোয়ার ফলে আপনি এখন নিজেকে কোন জায়গায় দেখছেন, যে আপনি আসলে যে কতটুকু ভালো আছেন পারিবারিক জীবনে, ক্যারিয়ার বা আপনার জীবনযাত্রায় আপনি কেমন আছেন, সব মিলিয়ে আপনার জীবন কাহিনীটা একটু শুনতে চাই। আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তবে আমি সবচেয়ে বেশি হলো যে আমাকে ফেস টু ফেস কথা বলছে সে বলতে পারবো আমার সম্বন্ধে। যে আমার সাথে কথা বলে নেই সে আমার সম্বন্ধে ধারণা থাকবে না। তবে আমার বিশ্বাস বাংলাদেশের যে যেখানে আছে আমাকে অবশ্যই ভালোবাসবে, কারণ হলো খারাপ কোনো দিন বোধহয় কোনো পেপার পত্রিকায় আমার খারাপ কোথাও রেকর্ড একটা ওঠে নাই যে ডিপজলই খারাপ এটা করছে। আর খারাপই করতে যাব কেন? কারণ আমার তো লোভ বলেই কোনো কিছু নাই। তো লোভ, যে লোকের লোভই নাই সেই লোকের খারাপই কী পাবে? অতি বাস্তব। যেই মানুষের লোভ থাকে না তার ভিতরে খারাপ কোনো গুণ থাকতে পারে না। কিন্তু ডিপজল ভাই, আপনাকে দেখে প্রচুর মানুষ ভয় পায়, এটার কারণ কি? ভয় পায়, আগে ভিলেন করতাম ওই জন্য হয়তো বা ভয় পায়। আর আমাকে ভয় পাবে, আমার তো পাবলিক সামনেই কোনদিন দেখে নেই। একটা পাবলিক হুট করে আমার দেখবে না, হুট করে দেখার লোক আমি না। আমি যে কোনো বিয়ার দাওয়াতে আমি যাই না, কোনো আত্মীয় স্বজনের দাওয়াতে আমি যাই না। কারণ হলো ফিল্ম আর্টিস্ট হইলে খুব একটু দূরে থাকলে, পাবলিক থেকে একটু দূরে থাকলে অনেক বেটার হয়, ভালো হয়। সেটা কি মেনটেন করা যায়? মেনটেন করা না গেলেও করতে হয়, আমি সেটাই করি। অনেক ফিল্ম আর্টিস্ট এখন যাত্রা করে বেড়ায়, অনেক ফিল্ম আর্টিস্ট এখন যাত্রা করছে, তাদের কাজকর্ম নাই দেখে যাত্রা করে খাচ্ছে, বা টাকার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। এমন কাউকে আপনি চিনেন? চিনি, অবশ্যই চিনি। বলতে পারেন দু একজনের নাম? যারাই করছে টাকার জন্যই করছে, কারা তারা? ফ্যামিলি বাঁচার জন্য, আর কারা কিছু তারা? না। আমাদের সঙ্গ দু যারা একজনের নাম আপনার মুখে শুনতে চাই। যেমন মিজুভাই মারা গেল, মিজুভাই করছে, মাঝে মধ্যে গেছে শুনছি যাত্রায়। এমনি অনেকেই যায়, যারা যারা বেকার থাকে ওরা কাজ করে খায়, কারণ ফ্যামিলি তো চালাতে হবে। সো চলচ্চিত্রের একজন নায়ক বা চলচ্চিত্রের একজন বড় অভিনেতা, আমরা যার ফাইনাল পরিণতিটা ভাবি যে সে লোকচক্ষুর একটু আড়ালে থাকলে তার ডিমান্ডটা বাড়বে, অথচ জীবিকার প্রয়োজনে চলচ্চিত্রের স্বনামধন্য অনেকেরই অনেক সস্তা কাজ করতে হচ্ছে। এই সস্তা কাজ করাটাকে আপনি কিভাবে দেখছেন, বা
তাদের এই কাজটা না করার বিকল্পটা কি? ফিল্ম এটা ইন্ডাস্ট্রিতে আপনারা কি করলেন? প্রথম হইলো যদি আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ভালোটা চাইতো, আমাদের যে বর্তমান গভর্নমেন্ট যে গভর্নমেন্টে আসুক, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না, দেশের যে দেশ যে চালায় তারা যদি একটু ফিল্ম দিকে তাকাইলেই হয়। ওনারা একটা জাতীয় পুরস্কার বছরে একটা দিবে, ওই দেওয়া হইলো শেষ। তথ্য মন্ত্রণালয় আছে, তারা তো আমি মনে হয় না কোনো মাথা ঘামায় ফিল্ম সম্বন্ধে। তারা যদি একটু তথ্য মন্ত্রণালয় যদি আমাদের একটু দিকে ফিল্ম দিকে তাকাইতো অবশ্যই ভালো কিছু হইতো। ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চল, কেন ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চলবে, কী কারণ? ইন্ডিয়ান নাটক বাংলাদেশে দিব্য আরামে স্যাটেলাইটে চলছে, আমাদের নাটক তো কোথাও চল না, ইন্ডিয়া চল না। আমাদের ফিল্ম ইন্ডিয়া নিয়ে যাচ্ছে কী ছবি? যে ছবি বাংলাদেশেই চল নাই ওই ছবি যৌথ হিসাবে দিয়ে একটা দিল, বাংলাদেশেই দিব্য আরামে সব সিনেমায় ইন্ডিয়ান ছবি চলছে। কই ইন্ডিয়ান ছবি তো দর্শক দেখছে না। কেন দেখছে না? এখন বুঝতে পারছে যে ইন্ডিয়ান কালচার আমাদের না, আর বাংলাদেশি কালচার যেহেতু আমাদের কথা খোকা ফিরে আমাদের কেউ বলবে না এই দিঘায় চেঞ্জ, ভাষাই চেঞ্জ। যে আমাদের দেশটা ধ্বংস করতে আসে এই ফিল্ম, আবার এটার এই প্রোডাকশন করে বাংলাদেশের ছবি ইন্ডিয়ান ছবি চলবে। এটা কি করছে এখন ইন্ডিয়া? বাংলাদেশটারে ফয়দা মানে পুরা এখন স্যাটেলাইট যেটা সে আমাদের সিনেমা হল একজন চালাচ্ছে। কেন? গভর্নমেন্ট হিসাবে আমাদের সে 50টা প্রজেক্ট মেশিন দেওয়ার কথা, কই দেয় নাই তো আজ পর্যন্ত। দিচ্ছে দিবে কেন? যে লোকটি চালাচ্ছে তিনি তো গভর্নমেন্ট থেকে নিয়ে চালাচ্ছে না, তিনি এই ব্যবসাটাই করছেন। এবং একটা এখানে কথা টাকাটা কই থেকে আসলো? টাকাটা পাইলো কই থেকে? এই 120টা সিনেমা হলে লাগাইছে, হ্যাঁ, যে লাগাইলো ওর আয় কত, ওর পুঁজি কত, ওর হিসাব করলেই তো বোঝা যাবে। ফুল ইন্ডিয়ান, ফুল সেট আপটা ইন্ডিয়ার থেকে আসছে। ও যে করছে ওর খালি নাম সাইন করা, আর যদি ওর টাকাটা লাগে ও টাকা পাইলো কোথা থেকে জিজ্ঞেস করেন। এই বিষয়ে আমরা যতটুকু জানি সেটি জাজ মাল্টিমিডিয়া এবং আব্দুল আজিজ ভাই। তাহলে আপনি তার সম্পর্কে বলতে চাচ্ছেন যে তিনি মিডলম্যান, টাকা আসছে ইন্ডিয়া থেকে? হ্যাঁ, অবশ্যই। তো এক সময় তো এই চলচ্চিত্রের উনি ব্যাট ট্যাক্স কত টাকা দেয় গভর্নমেন্টের দেখেন। দীপজল ভাই, আপনি তো একসময় নেতৃত্বে ছিলেন, এখন নেতৃত্বটা কেন আব্দুল আজিজ ভাইয়ের কাছে চলে গেল? ওই ইন্ডিয়ান ব্লকটা ঢুকে গেল। আপনি সেই ব্লক নিজে আনতে পারলেন না? আমি তো ইন্ডিয়ান কালচার কেন আমি কিন্তু যাবো? আপনি যদি ইন্ডিয়ান ব্লকের এগেইনস্টে নিজে একটি ব্লক তৈরি করেন এবং আমাদের চলচ্চিত্র ডিরেক্টর গভর্নমেন্ট যদি 50টা মেশিন দিত, আমি হয়তো 50টা দিতাম, 100 মেশিন হলে হয়ে যেত হয়তো। ধরেন আমরা 100 মেশিন পেলাম না, আপনি 50টা দিলে তো 50টা পেতাম, সেক্ষেত্রে তো 50টা হবে না, এখানে মিনিমাম 120 থেকে 25টা মেশিন লাগবে। 120 থেকে 25টা মেশিন লাগবে। আমার ছবি কমপ্লিট আছে এখন, আমার ছবি কমপ্লিট আছে 5টা। আমি আগামী মাসের 9 তারিখ থেকে কাজ আরম্ভ করব। তাতে আমার 5টা ছবি, আর সামনে আমার 6টা 11টা ছবি আমি যে রিলিজ করলাম, কেউ মেশিনে চালাবো না, আমি আমার মেশিনেই চলবে। এটা না হয় আপনার আছে বলে, বাট যদি অন্য কেউ বানাতে চায় সে কি আপনার কাছে গেলে সেই সহযোগিতাটা পাবে? অবশ্যই পাবে, অবশ্যই করব। আমার যতগুলা করার ইচ্ছা, যতগুলো আমি চালাইতে পারবো ততগুলাই। আপনার মতো একজন মানুষ তিনি যদি ফিল্ম বানান এবং আপনার মেশিনে চালিয়ে সে ফিল্মের টাকা উঠিয়ে ব্যবসা করেন, তো আরেকটি লোক তো সেই পথে এগুলে আপনার মাধ্যমে সে কত টাকা নিচ্ছে এটা দেখেন না। একটা ছবি, যে ছবি নতুন ছবি রিলিজ করছে, কত টাকা ওর খরচ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, ওটা দেখেন। কোন ছবিতে পুঁজি পাচ্ছে, কোন ছবিতে সিডি হচ্ছে না। ছবি যেদিন রিলিজ পরের দিন সিডি, কেন? তো কিসেরই এগুলো ওই মালিকই করছে। তো ওর নামে কেস করা উচিত, যে তোরে আমি সিডি দিলাম তো সিডি করলে কীভাবে, পরের দিন সিডি হয়ে যাচ্ছে। আমরা বুঝলাম কেস করা উচিত, কেসটা তো ভাই আপনিও করতে পারেন। আমার ছবি তো হয়নি, তো আমার ছবি গেলে সেখানে বুঝবো। আমি কেউ মেশিনে চালাবো না, আমি আমার মেশিনেই চালাবো। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি অত্যন্ত মূল্যবান তথ্য দিলেন। দীপজল ভাই, এখন আমরা আমাদের এই পর্বটা একটু ডিফারেন্ট, আমরা আপনার থেকে অনেক সাহসী এবং প্রাণবন্ত উত্তর আমরা শুনতে চাই। আমি আপনাকে কিছু নাম বলবো, নামের পাশে বিশেষণ আপনি যা বিশ্বাস করেন, যা ভালোবাসেন বা যা বাসেন না, আপনি খুব পরিষ্কারভাবে বলবেন, কারণ আমরা জানি আপনার হৃদয়টা খুব পরিষ্কার, আপনি মুখে এক কথা অন্তরে এক কথা বলেন না। আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ খুব ঠোঁটকাটা এবং পরিষ্কার মনের মানুষ হিসেবেই চিনে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, শাকিব খান কেমন? শাকিব খান কেমন? ভালো, অবশ্যই ভালো। শাকিব খানের 3টা গুণ এবং 3টা বদনাম শুনতে চাই আপনার মুখে। সাকিব জন্মটাই ডিপ জল, আমি মনে করি। কোটি টাকার কাবিন। কোটি টাকার কাবিন। সাকিবের ভুল হয়েছে, ভুল ত্রুটি নিয়েই ছেলে হইতে পারে, বাট ও যা করছে আমার মনে হয় ভালোই করছে।
কিন্তু বিবাহিতা যেটা ওই কি অপু বিশ্বাসের সাথে বিবাহিত, হয়তো বিয়ে হয়েছে বা জানি না আমি বিয়ে হয়েছে কিনা। বিয়ে না হলে বাচ্চা আসলো কোত্থেকে? তো বিয়ে হয়েছে দেখে তো বাচ্চা হয়েছে বা যেটাই করছে এভারেজ আমি মনে করি সাকিব যা করছে ভালোই করছে, খারাপ কিছু করেনি। মানে বিয়ে করে বউকে স্বীকৃতি না দেওয়া, এটাকে ভালো বলছেন আপনি? স্বীকৃতি কই, স্বীকৃতি দিছে তরে, গ্রহণ তো করেন। গ্রহণ করছে তো। কই করছে? তারা তো আলাদা আলাদা আছে। আলাদা আপনি জানতে পারেন, ওরা তো আলাদা না। ডিভোর্স হয়েছে, ডিভোর্স আমরা শুনছি হয়নি। যে ডিভোর্সের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া চলছে শুনছেন, কিন্তু ও তো ছাড়ে নেই। তাহলে তারা মিলিত আছে। অবশ্যই মিলতে আছে। তো আপনার চোখে সাকিবের কোনো বদনাম আমরা শুনতে পাবো না? না, আমার জানা মতো আর কেন বদনাম হবে? কারণ আপনাকে দিয়েই সে সাকিব খান হয়েছে। না, হয়েছে যেটাই হোক, এক জায়গা থেকে ওঠার পরে যে ওর খারাপ বলবো, কেন খারাপ বলবো? বা ওর খারাপই পাইলে খারাপ বলতাম। আমার চোখে ওর খারাপই কোনটা আমি দেখিনি। বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, এই সমিতি নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে বা ভালোবাসা আছে? না, অবশ্যই ওরা ফিল্মটারে ধরে রাখছে এখন পর্যন্ত, আমি মনে করি মিশা এবং জায়েদ খান। জায়েদ তো 2 দিনের ছেলে, অল্প বয়স, ও 2-4টা ছবি হয়তো রিলিজ হয়েছে। মিশা অনেক পুরাতন, মিশার ওর আছে, কিন্তু কই ওরা ধরে রাখছে, ফিল্মটা ধরে রাখছে, নাহলে ফিল্ম এতদিনে আরও দূরে সরে গেত। ফিল্ম ধরে রাখা মানে কি বার্ষিক একটা বনভোজন করা কিংবা না না, কারো বনভোজন করাই বড় না, বনভোজন করাও আবার বড়। একটা বনভোজনে খরচ যায় ভালো, বাট ওরা পকেট থেকে করে বা যেটাই করছে ওরা এভারেজ বেস ভালো করছে। ফিল্মটার টিকানোর জন্য যতটুকু দরকার ততটুকু কাজ করছে ওরা, আমি যতটুকু জানি। আপনি খুশি? ওদের যে যতটুকু দায়িত্ব, আমি হ্যাপি। তো আমাদের প্রিয় সানি ভাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং এই ইলেকশনটি অত্যন্ত বিতর্কিত বলে তিনি বলেন। আপনার মন্তব্য না কি? না, সানির বয়স হয়নি এখনো এখানে আসার। মৌসুমি দাঁড়াচ্ছে ঠিক আছে, কিন্তু সানির এখনো ওই বয়স হয়নি। সানি ভাইয়ের বয়স হয় নাই, মিশা ভাইয়ের হয়ে গেল। মিশা, সানির থেকে মিশা মানে এই জায়গাটা তো বয়সের ব্যাপার না, কারণ এনে আপনার হলো অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার থেকে বড় তো আপন বাবাটা, একটা গরিবের আপন বাবা, একটা আপন বাবা, এক শ্রদ্ধা যাদের মুরব্বী তাদের একটু ইজ্জত দেওয়া, কথা বল, এটা মিশার ওইটা আছে। যেটা সানি ভাইয়ের নাই। সানি তো এই 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 যুগে পড়ে খুব কম, এই লাইনে কম পড়ে। মিশা যেটা একটা ভিন্ন টাইপের, ভালো আর বিহেভ, ও নির্বাচন করার মতন ছেলে, এবং ওর কিছু গুণ আছে যেটা যে কোনো জিনিস ও একটা কাজ নিলে যে এই কাজটা করব, ওই কাজটা শেষ ও চেষ্টা করে যে কাজটা শেষ করব। অপু বিশ্বাস, মৌসুমী এবং শাবনূরের মধ্যে সবচেয়ে ভালো অভিনেত্রী কে আপনার চোখে? আমার কাছে ভালো অপু বিশ্বাসের কথা আমি বলতে পারি না। অপু বিশ্বাস আমি নায়িকা বানাইছি, ওর জীবনের প্রথম ছবি আমার কোটি টাকার কাবিন। মৌসুমীর তুলনা হয় না নায়িকা হিসাবে, শাবনূরের তো আরও তুলনা হয় না। আমি মনে করি অপু বিশ্বাস, মৌসুমী শাবনূরের মরণ হবে না ফিল্মে। অপু বিশ্বাসের হবে। অপু বিশ্বাস নায়িকা আর ওই যোগ্যতায় পড়ে না, ওই ক্যাটাগরির অভিনয় করে না। ও গান করছে 2-4টা, একটু নাচানাচি করছে। আমি আরেকটি নামও আপনার কাছে প্রস্তাব করেছিলাম, পূর্ণিমা। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, অপু বিশ্বাস। পূর্ণিমা ভালো ছবি করছে, অবশ্যই ভালো ছবি করছে। সো এই চারজনের মধ্যে আপনি যদি 1 নাম্বার দেন, কাকে দিবেন আমার কাছে 1 নাম্বার হবে শাবনূর, অভিনেত্রী হিসেবে? অভিনেত্রী। আর এই 4 জনের ভেতর 5 জন, আরেকটি নাম যোগ করি, রেসি। 5 জনের ভিতরে মানুষ হিসেবে 1 নাম্বার কাকে দিবেন? পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, রেসি, অপু বিশ্বাস। এখানে শাবনূরই থাকে মানুষ হিসেবে শাবনূর 1 নাম্বার, অভিনেত্রী হিসেবেও শাবনূর 1 নাম্বার। আমার কাছে। কিন্তু আমরা একসময় দেখেছি যে কোটি টাকার কাবিনের সময় অপু বিশ্বাসের চরিত্রটি শাবনূরকেই আপনি সিলেক্ট করেছিলেন, এবং সেই সময় শাবনূর শিডিউল দিচ্ছিল না বা আপনাকে এড়িয়ে চলছিল, সেটি কি সত্যি? না, ওইটা ভিন্ন। শাবনূরের সাথে জুটি হয়ে বা আপনি যখন শাবনূরে আমি যখন যে কোনো ছবিতে ডাকছি, ও আমার বহু ছবি করছে। শাবনূর আমার ছবি করছে 40টার উপরে, আপনার প্রযোজিত ছবি, আমার প্রযোজিত ছবি। আপনার বিপরীতে তো কখনো সে না, না, কাজ করেনি। কাজ করেনি। সেটি কি সে এড়িয়ে আমার গেছে নাকি বিপরীতে কাজ করছে, ও নায়িকা হিসাবে আমার সাথে কাজ করছে। করেছিল? 2-3টা ছবিতে কাজ করছে। আচ্ছা, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের ভেতরে কাকে আপনি সবচেয়ে বড় অভিনেতা মনে করেন? রিয়াজ, ফেরদৌস, শাকিব খান। এখানে সাকিবই ভালো। রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মধ্যে কাকে সবচেয়ে ভালো মানুষ মনে করেন?
ভালো মানুষ বলা তো টাফ। আপনার দৃষ্টিতে, আপনার চোখে সবারই গুণ আছে, কিন্তু তো একজন এই হিসাবে ফেরদৌসের সাথে আমার ছবিতে অভিনয় করা হয়েছে কিনা, ফেরদৌসের সাথে একটা ছবি করা হয়েছিল আমার। কিন্তু আপনি মানুষ হিসেবে ফেরদৌস ভাইকে সর্বোচ্চ নাম্বার দিচ্ছেন। হ্যাঁ, তা আমি যদি তিনজনের সাথে আরেকটি নাম অ্যাড করি, জায়েদ খান, জাহিদ খান তো 2 দিন ধরে হিরো। মানে কয়দিন হিরো হলে আপনার কাছে সে গণার পাত্র হবে? কয়দিন না, জাহিদ 3-4টা ছবি করছে, ও আসুক না, লাইনে আসুক, তারপর দেখা যাক। আপনার সবচেয়ে প্রিয় পরিচালককে ফিল্ম ইন্ডাস্ট্রির? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কাছে ভালো লাগছে কাজী হায়াত, আর ইয়াংয়ের মধ্যে শাহিন সুমন। আপনার এত বছরের বর্ণালী ক্যারিয়ারে আপনি দুইজন ডিরেক্টরের নাম বললেন, কাজী হায়াত এবং শাহিন সুমন। ইয়াংয়ের মধ্যে আপনি অসংখ্য ছবি করেছেন মন্তাজুর রহমান আকবর, এফআই মানিক, ওনাদের সাথে। ওনাদের সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই। আকবর ভাইও ভালো ডাইরেক্টর, কিন্তু আকবর ভাই তো বিগ বাজেটের ছবি করে, অনেক টাকা খরচ হয়ে যায়। আর হলে এফআই মানিকও অনেকটা, আমার ছবি যেগুলো আমি করে দেয় গল্প, আমার নিজের গল্প, এফআই মানিক যত ছবি করছে আমার গল্প। এফআই মানিককে দিয়া দিলে মানে এফআই মানিকও প্রচুর টাকা খরচ করে, তাতে আমি খরচ করায় কোনো দ্বিধাবোধ করি না কোনো ছবি, কারণ যেখানে যা লাগবে সেখানে সেটাই লাগাইতে হবে। আপনার একটা ভালো একটা ডেকোরেশন পিস লাগবে, ভাঙতে হবে, হ্যাঁ ভাঙবেন, ওটা কাজে লাগলে ভাঙবেন অবশ্যই, তাতে ওইটা কৃপণতা এফআই মানিকের নাই। আর ডাইরেক্টর হিসাবে বেশি কেন কামা এফআই কাজী হায়াতরে বললাম, কাজী হায়াত হলো গুণী, একদিক গল্প টাচ আপ বোঝে এবং গল্প লিখতে পারে, সংলাপ লিখতে পারে, যেটা সংলাপ কথা এবং কাজে মিল থাকে। বাংলাদেশের সব ওনার ডাইরেক্টর ছেলে কাজী মারুফ সেভাবে লাইমলাইটে আসতে পারলো না আপনাদের মতো চাচা থাকা সত্ত্বেও, কেন? নাকি আপনি চান নাই? মারুফ ভিন্ন ছেলে, মারুফ অভিনয় করছে আর বাপেরই। না, তারও তো একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হচ্ছিল, তাহলে দাঁড়াতে সেভাবে পারে নাই হচ্ছিল, ওরা কেন? তো হিরো বানাইবার চেষ্টাও করছি, আমি ওরা নিচে 8-9টা ছবিতে কাজ করছে আমার ছবিতে। কিন্তু আপনি রেজাল্ট কি দিবেন? রেজাল্ট মারুফ আসলে কি, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তো মাথা খারাপ, সব সাইডে, কোনো সাইডে ভালো কিছু নাই। কেমন ভাই, একটু ব্যাখ্যা করবেন? এটা তো অনেক এটা ব্যাখ্যা ইন্টারেস্টিং করতে একটা দিন লাগবে। খুব স্বল্প কথায় আপনি পারবেন, স্বল্প আপনি শিল্পী কথায়, মানুষ, আমরা খুব অধীর আগ্রহে আপনার এই কথা। কারণ নাহলে ফিল্মে এখন লোক ওই বললেন না খায় থাকে, হ্যাঁ বাস্তবও না খায় থাকে, কেন না খায় থাকবে? এখনও শিল্পী, এই দেখলাম এই আম গাছতলা এখানে, আপনার এখানে পাশে করিডোরের পাশে আমাদের নায়ক নায়িকা যারা আছে তারা ওখানে বসে না, যারা এক্সট্রা কিছু ছেলে মেয়ে আছে ফিল্মটা ভালোবাসে, বসে থাকে, কারণ টাকার জন্য না, যদি আবার ফেরত আসে ওই আশায় বসা। আপনার তো না, টিভির লোকেরা এখন এফডিসি দখল করে রাখছেন, কিন্তু ওরা শুধু আশায় আছে যে কবে আবার আমাদের ফিল্ম ফেরত আসবে, ওটা বসে ওরা দোয়া করে। অনেকে ভাত খায়নি, ওই মুড়ি হয়তো 2-4জন মিলে মুড়ি খেয়েছে, ওরা ভাত খাইতে পারেনি, এটা বাস্তব। তো এখন যে কথা হইলো যে আপনি খরচ করবেন, যাই করেন আমাদের ফিল্মটা আবার ফেরত আসুক, এটা আমি চাই। যে আমাদের যেভাবে আগে জমজমাট আমরা কাজ করছি, এখানে আগে সন্ত্রাসীর অভাব ছিল না, এফডিসি এই গেট ওই গেট, আমরাও কম করে নেই, এটা নিয়ে আন্দোলন, অনেক আন্দোলন করি, জসিম ভাই থাকতে আমরাও অনেক কিছু করছি এখানে। তো কথা হলো ফিল্মটারে ব্যক্তিগতভাবে ওই আপনি যেটা বললেন মারুফ অমুক তমুক, দলাদলিটা আমাকে এখানে একটু বেশি, দলাদলিটা না থাকতো নাহলে আমাদের ফিল্ম ঠিক থাকতো। এখন আপনি বলছেন ওই মারুফ সাকিব, আপনি তো পাঠ করে দিচ্ছেন আমার 4টা জায়গায়, জি, তা আমি 4জনের একজনে বললেন যে একজনে ভালো বলেন, আমি কাকে ভালো বলবো? ভালো যার ছবি ভালো চলে ওই ভালো বলবো। ও ওই কি বলে, দিন শেষে যা ব্যবসা আনে সেই ভালো, যে ব্যবসা আনে সেই ভালো, তার চারিত্রিক গুণ যাই থাকুক কিংবা মানুষ হিসেবে সে যাই থাকুক। ফেরদৌসের ছবি কি ভালো জানে? অবশ্যই ভালো গেছে। ফেরদৌসের ছবি কি চলে নাই? অবশ্যই চলছে। হ্যাঁ, সব ছবি চলে নাই, কিছু ছবি চলছে, ভালো চলছে। দীপজল ভাই, একজন আপনাকে প্রশ্ন করতে আমাকে বলেছেন যে কাজী হায়াত সাহেব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে অর্থ সহযোগিতা নিয়েছেন 10 লক্ষ টাকা। তো ওনার মতো একজন এস্টাবলিশ ফিল্ম ডিরেক্টর এবং যে কিনা আসলে দীপজলকে তৈরির পেছনেও যার একটা ভূমিকা আছে,
এবং উনি যথেষ্ট সচ্ছল বলেও সবাই দাবি করছেন। তারপরেও এই টাকাটা তো একজন গরিব শিল্পী পেতে পারতো, উনি কেন লবিং করে এই টাকাটা নেওয়ার চেষ্টা করেছে হার্টের ব্লকের দোহাই দিয়ে? এই ব্যাপারে আপনার, আপনি তো দিয়ে দিতে পারতেন 20 লক্ষ টাকা তাকে। না, আমি হায়াত ভাইরে বলছি, হায়াত ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, হায়াত ভাইরে আমি বলছি 10 লক্ষ টাকা ওনার কিছু হবে না, ওনার আবার ব্লক হয়েছে, ওনার টাকা, ওই টাকা নাই ওনার কাছে। আপনারা যেটা ভাবেন কাজী হায়াতের প্রচুর টাকা, ওই টাকা নাই। তো প্রাইম মিনিস্টার যেটা দিচ্ছে আমি মনে করি এটা খুব সামান্য টাকা, কারণ কাজী হায়াতের এখন আবার ফেরত আসতে হলে টাকা লাগবে 70 থেকে 80 লক্ষ টাকা কাজী হায়াতের আগের জায়গায় আসতে হলে। তো এখন হায়াত ভাই যে টাকা দিচ্ছে আমি মনে করি এটা খুব জল সামান্য টাকা। ওনার টাকা উচিত ছিল দেওয়ার জন্য, বাঁচার জন্য দিতে, তাহলে 1 কোটি টাকা দিলে আমি মনে করি একটা টাকা দেওয়া হইতো। এই 10 লাখ টাকা এটা টাকা না। না, কিন্তু টাকাটা ওনার জন্য হয়তো স্বল্প, কিন্তু এটা তো অনেক সম্মানের টাকা, একজন শিল্পীকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে না, যে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই টাকাটা যদি আমি একজনের টাকা দিলাম, আপনি যান ইন্ডিয়া, আমি টাকা দিলাম 200 টাকা দিলাম, তো ইন্ডিয়া যাবে না নিউ মার্কেট যাবে? তো কাজী হাতের যাইতে হবে এখন যে ট্রিটমেন্ট যাইতে হবে আমেরিকা, তো টিকিট ফেয়ারই তো 3 লক্ষ টাকা যাবে, থাকা খাওয়া ওখানে 10 লক্ষ এমনি নেই, তো ট্রিটমেন্ট করবে কোথায়, ঘুরে চলে আসবে। তাহলে ভাই একটি প্রশ্ন আমার আসে বারবার, যে এত নামি দামি ফিল্ম ডিরেক্টর কিংবা চলচ্চিত্রে এত সময় কাটানোর পর পরবর্তী ফাইন্যান্সিয়াল জীবনটা এমন হয় কেন, বা কি না করলে এরকম টাকা হবে তো না? ধইরা রাখে না কেউ, টাকা তো ধইরা রাখতে পারে না। কেন পারে না? কি কাজী করে? এত টাকা তো কম কামায় নেই, কাজী এত টাকা কামাইছে ফিল্মে, ছবি 40টার উপরে ছবি করছে, তো 40টা ছবি যদি 10 লাখ করে পায়, 30টা ছবি ধরলাম, তো ওই টাকা কি করছে? ফ্ল্যাট কিনছে একটা, ফ্ল্যাট কিনলেই তো শেষ, আর টাকা থাকে কই? তাহলে এই অবস্থা কি সবারই হবে, যে এক সময় খুব রমরমা সুপারহিট নায়ক বা ফিল্ম ডিরেক্টর সে এক সময় অর্থ কষ্টে চিকিৎসা করতে পারবে না? এই চিত্রই কি আমরা দেখে যাব? আমাদের তো মন বড়, টাকা থাকবে, আত্মীয় স্বজন তো গরিব বেশিরভাগই, তাদের দেখতে গেলে তো কিছুই থাকে না। বাসায় ওই সপ্তাহ শেষ হলে, মাস শেষ হলে বাসায় লোক 2, 4, 5, 10 জন থাকেই, আর জানে যদি ও ছবি করে না জানি কোটি কোটি কামায়, ওর যে কোটি টাকা পকেটে না এটা কে বুঝবে? ওর পকেট যে খালি ওইটা কে বুঝবে? আর ফ্যামিলি চালাইতে কষ্ট। আর ফিল্মে তো ওই যে লগ্নি করছে, যে টাকা দিচ্ছে, সবাই সব টাকা দেয় না। হয়তো আপনি 1 লাখ টাকা নিল, ওই শাইনিং দিল 50,000, আর বাকি 50,000 আপনার আল্লাহর হস্তে হবে, দেই দিচ্ছেন মতে। ছবি রিলিজের পর ওর পিছিয়ে ঘুরতে হয়। আর ফিল্মে যারা কাজ করে, অভিনয় করে, তারা মনে করেন আপনিই করবেন যে আমি নায়ক হইলাম, কিন্তু আপনার গ্রাম থেকে এসে একজন গরিব বিবাহের জন্য এলো, আপনার কাছে দাবি করলো 1 লক্ষ টাকা, আপনি টাকা দিলেন 20,000, তোর তো বিয়ে হবে না, ওই টাকাটাই ওর নষ্ট হবে, ওই টাকাটা বাসায় যাবে, খাওয়া দাওয়া করে শেষ, ওর বিয়েটা আর হইলো না, ওর বাড়ি বন্ধক দেয়, লাস্ট ওর বিবাহিতা হয়তো বা হইতে পারে, অথবা একটা জায়গা থাকলে ওই জায়গাটা বন্ধক বা কোনো কিছু রেখে বিয়া দিচ্ছে, কিন্তু কেউ কাছে হাত পাইতেও ছোট হচ্ছে, ও দৌড়াদৌড়ি করে টাকা চলে যাচ্ছে, প্রপারভাবে কাজ হচ্ছে না। তো এই সমস্যার কোনো সমাধানের কোনো দিক নির্দেশনা আপনার কাছে আছে? আমার কাছে না, একমাত্র উপর আল্লাহ বলতে পারবে। যদি চলচ্চিত্র সমৃদ্ধ হয়, ভবিষ্যতে যারা ভবিষ্যতে ভালো যদি ডিরেক্টর, চলচ্চিত্র আবার ফিরত আসে, তাহলে বুঝে শুনে তাহলে বুঝেও শুনে চলতে হবে এবং ভালোভাবে কাজ করে আগাতে হবে, কারণ এছাড়া এই অর্থনৈতিক দৈন্যতা থেকে বাঁচার কোনো রাস্তা রাস্তা নেই। নেই। এবং যে ভুলগুলো সিনিয়ররা করে গেছে, অর্থের অপচয়, সেটা করা যাবে না, অর্থটাকে রাখতে হবে ধরে, কারণ সবাই তো আর ডিপজল ভাইয়ের মতো বনেদি ধনী না। না না, আমিও অত টাকার মালিক না, আল্লাহ রাখছে ভালো, চলছি ভালো। ডিপজল ভাই, আপনার পাওয়া সেরা কমপ্লিমেন্ট, সেরা পুরস্কার কি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পরে? সেরা ভালোবাসা, সেরা কথা, সেরা উপহার কার কাছ থেকে কি পেয়েছিলেন? এটা বলা মুশকিল, এটা আমি উত্তর দিতে পারবো না। পারিবারিক জীবনে ভাবি আপনাকে কি কোনো নায়িকা বা কোনো কারোর সাথে ফিল্ম ইন্ডাস্ট্রি কারোকে নিয়ে কোনো সমস্যা করেছিল, যে এইভাবে চলবা ওইভাবে তাকাবা না? না না, আমার বউ কোনো সময় এই নিয়ে কোনো দিন কথা বলে নাই, বলবেও না। এই বিশ্বাস আপনি কিভাবে অর্জন করেছিলেন? ভাবির চোখ মুখ কিভাবে আপনি বন্ধ রেখেছিলেন? গয়না দিয়ে? না না না, আমার বউ অন্য 10টা মেয়ের থেকে ভিন্ন, আমার বিশ্বাস করে, বিশ্বাসটা হলো সবচেয়ে বড়, বিশ্বাস না হলে কোনদিন ফ্যামিলির ছেলেরা থাকতে পারবে না এইভাবে। এবং এই বিশ্বাস অর্জন করার পেছনেও তো একটি ছেলের অনেক
যোগ্যতা লাগে? আপনার কোন টাকা যোগ্যতাটা? টাকা পয়সা না, ওপেন। আমার বউ তো ফিল্মে আমার ছবি শুটিং দেখছে, তো আমার পাশে বসে শুটিং দেখছে। সো ওনার আপনার প্রতি বিশ্বাস জন্মানোর বিশ্বাস জন্ম। মূল কারণটা কি? মূল কারণ অবিশ্বাসটা করে না তা না, প্রথম অবিশ্বাস করাটাই অবিশ্বাস করে দেখছে, মনে মনে দেখছে, যেভাবে দেখছে যে না আমার ভুল, আমি যদি অবিশ্বাস করি এটা ভুল হবে, এটি বাস্তব, আর কিছু না। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। কে কোথায় আছে, কে কোথায় পড়ছে? আমার বড় মেয়ে এখন লন্ডন থেকে পড়ে আসলো, বড় ছেলে ও A-level উঠলো, আর ছোটটা এবার O-level দেওয়া শেষ হলো, পিচ্চিটা স্কুলে গেছে মাত্র। বাহ। আপনার ফ্যামিলির পরবর্তী চলচ্চিত্রে কে আসছে? ছেলে, মেয়ে, ডিরেক্টর হিসাবে বা নায়ক হিসেবে? আমার মেয়ে ডাইরেকশন দেওয়ার চিন্তা ভাবনা আছে, একটা ছবির গল্প রেডি হয়েছে, ওটাও ডাইরেকশন দিবে। সো আপনার মেয়ের জন্য আপনি ডাইরেক্টর হওয়ার পথ খুলে দিচ্ছেন। হ্যাঁ, একটা সো আপনার পরিবার থেকে আমরা আরেকজনকে ফিল্মে পাচ্ছি। হ্যাঁ। সো সেন্স অফ হিউমারের পক্ষ থেকে তার জন্য অগ্রিম শুভেচ্ছা, এবং তার ফিল্ম রিলিজ পেলে আমরা এই চেয়ারে তাকে নিয়ে আসবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দীপজল ভাই, আপনার আক্ষেপ তো আছে, কষ্ট তো আছে, একটি আক্ষেপের কথা শুনতে চাই। আক্ষেপ একটাই, এই যে ফিল্ম বাইকারদের টিভি অনুষ্ঠান করছে এখন, ফিল্মে FDC বসে, এটাই আমার কষ্ট। এটাই আপনার কষ্ট যে এফডিসির ভিতরে নাটকের লোকজন ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকে গেছে পুরা সব জায়গায়, তো পুরো FDC এখন টিভি মিডিয়া, যেখানে দেখে সব ফ্লোরই তো টিভি। টিভি মিডিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি আসলে? আমার ধারণা কিছুই জানার দরকার নাই, কারণ মিডিয়ার জায়গায় থাক, ফিল্মের জায়গায় থাক, ওনারা আমাদের দখলটা করে নিবে, আমরা ওই জায়গায় গিয়ে দখলবাজির জায়গা না তো এখানে। সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রী তো নাটকে অভিনয় করে, বিজ্ঞাপনে কাজ করে না? বড় পর্দার আর্টিস্ট ছোট পর্দায় কাজ করতে পারে না, ছোট পর্দার আর্টিস্ট বড় পর্দায় কাজ করতে পারে না। কে না করছে আপনি যদি বলেন? রিয়াজ, ওইটা খাইতে পারে নাই, লাস্ট অবস্থা ভালো না, হয়তো বা যাইতে পারে। সো আপনি এটাকে প্রেফার করেন? প্রেফার করে না, ভালো হয় না। ভালো হয় না। হয়েছে কার বল, আমার বলেন যে ফিল্ম থেকে যায় টিভিতে গিয়ে অনেক কিছু করতে পারে নাই, ফের নাটক থেকে এসে ফিল্মে কিছু করছে, দেখান একজন। হুমায়ুন ফরিদি? হুমায়ুন ফরিদি, হ্যাঁ ফরিদি ভাই ছিল একজন, হয়তো ওটা কুঠিয়ে একজন হইতে পারে, ওটা অগণাই ধরা যেতে এবং পারে। ফরিদি ভাই যখন ছিল একটা নায়িকা বলেন, তখন কিন্তু আপনি আর ফরিদি ভাইয়ের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব ছিল, কে সুপার ভিলেন। ওই সময় আপনি ভিলেন ছিলেন, তো আপনি সেই দ্বন্দ্বে কিভাবে এই সময়টাকে এনজয় করতেন? আপনাকে কি মনে হতো যে ফরিদি ভাই এক নম্বর না আপনি এক নম্বর? আমি অভিনয় করছি আমার জীবনে, যখন যেটা কাজ করছি, আমি আমার গল্পরে প্রাধান্য দিয়ে, আমার গল্পরে আমি প্রাধান্য অল টাইম দিয়েছি। আমি এখনও যদি ভিলেন, আমি ফার্স্ট টাইম হিরো আমার জীবনে, প্রথম হলো সতী কমলা, তারপর টাকার পাহাড় হিরো, এরপর ভিলেন তেজি, এরপরে আবার হিরো। আমার 3 টাইম আমি চেঞ্জ করা, নট অফ জোক, কারণ একটাই মন আমার থাকে, আমি কাহিনীর গল্প, যেটা গল্প অনুযায়ী কাজ করি। আমি হিরো ভিলেন ওই এন্টি হিরো ওইগুলো চিন্তা করে কাজ করি না, আমি গল্পরে বেস করে কাজ করি। দীপজল ভাই, আপনার সম্পর্কে মানুষ বলে যে আপনি নাকি চাটুকারিতা খুব পছন্দ করেন। চাটুকারি মানে বুঝি না, মানে আপনাকে সবাই পাম মারবে, আপনার চারপাশে সবাই আপনাকে ফুলাবে, আপনি নাকি সেটা খুব এনজয় করেন? আমারে ফুলাবে, আমার সাথে দেখাই হয় কার? আমি আমার সাইড নিয়ে ব্যস্ত থাকি, আমার সাথে কেউ চাটুকাগিরি করবে ওই টাইপের লোক আমার সাথে চলে না, ওই টাইপের লোক আমি রাখিও না। সিদ্ধান্ত কি আপনি একাই গ্রহণ করেন নাকি প্রভাবিত হয়ে গ্রহণ করেন? আমি কোনো সিদ্ধান্ত না, যেটা বেটার হয় সেটাই করার চিন্তা করি। খারাপ কোনদিন চিন্তা করি না, যেটা খারাপ করবো, খারাপটারে ভালো করবো, ওই চিন্তা কোনো সব মাথায় আন নেই। আর ভালোরে খারাপ করবো, এটা কোনদিন মাথায় আন নেই। দীপজল ভাই, আপনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করেছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের সেন্স অফ হিউমারের দর্শকরা বারবার চেয়েছে যে অনুষ্ঠানে দীপজল ভাইকে নিয়ে আসা হোক, দীপজল ভাইকে নিয়ে আসা হোক। তাদের অনেক প্রশ্ন, অনেক ইচ্ছা আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবার, কিন্তু আমাদের সময়টা এত কম, আমরা অনেক কথা জিজ্ঞেস করতে পারি না। আপনার মতো একজন মূল্যবান মানুষের সাথে বসে এত অল্প সময় আড্ডা দিয়ে সব কিছু বের করে আনা সম্ভব না। তারপরেও আমরা আপনার কাছ থেকে যা পেয়েছি, যা জেনেছি, নেক্সট টাইম আবার আসবো। কিন্তু দর্শকের একটা রিকোয়েস্ট ছিল আপনার গলায়, খালি গলায় 4 লাইনের গান শুনবার। আমি গান গাইতে পারি না, এটা সবাই জানে যে আপনি গান গাইতে পারেন না, কিন্তু আপনি প্রত্যেক মানুষের ভিতরে একটু গায়ক সত্তা থাকে, তা সুরে হোক বেসুরে হোক।
আপনাকে সুন্দর হবে না, চার আমার লাইন গান গান হবে। আমাদের আমার গান দর্শককে হবে না। আপনার গান না হোক, আমরা সেটাই গান কেন, আমার যদি একটা সংলাপও বলতে পারলেন ওইটা আমি বলতে পারবো না, কারণ আমি ডাইরেক্টরে, আমি প্রধানদের ডাইরেক্টর নায়ক হিসাবে আমি বানাই। একটি প্রশ্ন করতে ভুলে গেছি। খাইসি তোরে নামে একটি ছবি করেছিলেন, আপনাকে বলা হয় যে এই ধরনের ছবি প্রথম প্রচলন আপনি করেছেন। তার মানে কি অশ্লীলতাকে আপনি কোনোভাবে কি প্রমোট করেছিলেন সে সময়, আপনার কি মনে হয়? ওই একটা কথা বলছি, গল্প যেখানে সেখানে কাজ করার চেষ্টা করি, গল্পরে প্রাধান্য দেই, ভালো গল্পরে প্রাধান্য দেই। সেখানে খাইছি তোরে বলতে যাই যদি চিত্তরে এগুলো করো। সমস্যা আপনার হয় তাহলে না। একটা ছবি, ওই ইংলিশ ছবি, কি ছবিটা খুব নাম করাবে, আমেরিকান ছবি, ওটা মাদার কতবার বলছে আপনি হিসাববিহীন। হ্যাঁ, তো ওইটা বললে আর আমাদের এখানে ওইটা কোনো সায়েন্স কোনো ম্যাটার করে না আপনার ভাষায়। এনিওয়ে, এবং আপনার সম্পর্কে একটি ভালো উদাহরণ একজন দিয়েছেন যে দীপজল ভাই চাইলে মাদ্রাজি ছবির অনুকরণে সেই ধরনের ছবি করতে পারতেন, তা না করে উনি বরাবরই মৌলিক গল্পের ছবি বানিয়েছেন। এবং সম্প্রতিকালে আপনি যে দুলাভাই জিন্দাবাদ বানিয়েছেন সেটা নিয়েও আলোচনা উঠেছে যে এটি একটি বাংলাদেশের সমৃদ্ধ ভালো কমার্শিয়াল গল্প, ভালো গল্প, ভালো ছবি, ভালো গল্প। সো আপনার কাছ থেকে আমরা এরকম ছবি পেতে চাই, এবং সেই স্বর্ণালী যুগ যা আপনার হাত ধরে শেষ হয়েছিল, আমরা চাই যে আপনার হাত ধরে আবার শুরু হোক দীপজল ভাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালোর আশা করি। আসসালামু আলাইকুম। আপনি বিদায়টা তো এখানে দিতে পারবেন না, বিদায় দিতে দর্শকের কাছে উঠে যেতে হবে, এবং বিদায়ের আগে দর্শকের সাথে একটু কথা বলতে হবে। দীপজল ভাই, সব কথা আপনাকে তো জিজ্ঞেস করতে পারিনি, কারণ আমার নিজস্ব জ্ঞানেরও যথেষ্ট সীমাবদ্ধতা আছে, এবং আপনার মতো মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলারও একটি সক্ষমতার ব্যাপার থাকে। সে অর্থে আমি অনেকটাই ব্যর্থ। আপনি দর্শককে কিছু বলে যান। প্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের ফিল্মটা অত্যন্ত নিচে নামা যতটুকু নেমে গেছে, কারণ আপনারা ছবি দেখছেন না, আমাদের সিনেমা হল ফিরে আসছেন। আপনারা ছবি দেখেন, ভালো ছবি দেখেন, এটা আমি আশা করি। আসসালামু আলাইকুম। অবশ্যই ছবি দেখতে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমাদের সাথে দীপজল ভাই ছিলেন। দীপজল ভাই আমাদের এমন একজন মানুষ যার সাথে আসলে না মিশলে বোঝা যায় না তার হৃদয়টা কত বড়, কলিজাটা কত বড়, সেটা আসলে মিশলেই বোঝা যায়। আমি তার সাথে, আমার সৌভাগ্য হয়েছিল দেশের বাইরে একসাথে যাবার, থাকবার। আমি তখন তাকে চিনেছি, দেখেছি। অসাধারণ অমায়িক একজন মানুষ, ভালো মানুষ। আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো মানুষরা দীর্ঘদিন বেঁচে থাকুক, ভালো মানুষরা ভালোভাবে কাজ করুক, সেই কামনা। আপনাদের থেকে এই পর্বে বিদায়, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কাউকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট। দীপজল ভাই, আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওকে।